সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর প্রতিদিনের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি অদ্রি আলাউদ্দিন। গত 5ই আগস্ট যখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়, ঠিক এর পর মানুষের মধ্যে একটা গুঞ্জন ছিল, আসলে কে হতে পারে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারটা আমরা এই প্রথম দেখেছি বাংলাদেশে। এর পূর্বে যতবারই হয়েছে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন, এটা বাংলাদেশের 99.99% মানুষও কল্পনা করতে পারেনি। অথচ সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, অর্থাৎ বিপ্লবী ছাত্র সমাজের নেতারা যখন তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করান এবং তাকে বিদেশ থেকে এনে এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হয়, ঠিক তখন মানুষের মধ্যে একটা অন্যরকম বিষয় কাজ করেছিল, যে আসলে মানুষ কল্পনাই করতে পারেনি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে চিরকাল আমরা যতবার দেখেছি 1971 সালের পর, আমরা এই দেশ স্বাধীন হওয়ার পর যতবারই দেখেছি, হয় বিএনপি কেন্দ্রিক ছিল, নাহলে জাতীয় পার্টি, নাহলে জামাত কিংবা আওয়ামী লীগ, এই বিভিন্ন যারা একেবারে পরিচিত মুখ, তারা রাজনীতি থেকে এই কিংবা কোনো ব্যাংকের গভর্নর কিংবা প্রথম শ্রেণীর কোনো কর্মকর্তা, সচিব পর্যায়ে এই ধরনের লোক। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, তার বিরুদ্ধাচরণ আওয়ামী লীগের মধ্যেও ছিল, বিএনপির মধ্যেও আছে এবং জাতীয় পার্টির মধ্যেও ছিল। এরকম এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক সমালোচনা এখন পর্যন্ত রয়েছে। আসলে সকল সমালোচনাকে দূরে ফেলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একেবারেই এই পরিচিত একটি মুখ। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তার পরিচিতি রয়েছে। তার কারণ তিনি পৃথিবীতে একজন, সমস্ত পৃথিবীর জন্য তিনি একটি মডেল, কারণ তিনি একজন নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী। যাই কিছু হোক, আমরা পরবর্তীতে যেই কথাটা বলতে এসেছি, মূল কথাটা সেটা হলো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আসলে বিপ্লবী। এই কথাটা আজকে বিএনপি অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। এই আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত আসলে কেউ না। তার কারণ, যদি এই ছাত্র সমাজের এই নেতারা যদি দুর্বল চিত্তের হতো, তাহলে আওয়ামী লীগ সরকারের মতো এত বড় একটি রাজনৈতিক দল, যারা দীর্ঘ 16 বছর এদেশের রাজনীতিতে অত্যন্ত দাপটের সাথে তারা এই ক্ষমতা দেশ চালিয়েছে, এরকম একটি দলকে তারা মাত্র 1 মাসের আন্দোলনে একেবারেই কুপকাত করে ফেলেছে। আসলে এই কথাটা এই বিএনপির যে আপনার মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছিলেন যে আসলে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে ছিলাম না, এই তারাই আন্দোলন করেছে। আসলে এই কথাটা বলেছিল কিছুটা আওয়ামী লীগের ভয়ে। তার কারণ, তারা মনে করেছিল যে এই দেশে হয়তো বা আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে, আর যদি তারা এই কথাটা না বলেন, হয়তো তাদের জন্য একটা ভবিষ্যতে বিপদ আপনার আশঙ্কা রয়েছে। আপনারা একটু চিন্তা করে দেখেন, যারা এই এনসিপির নেতারা, বর্তমানে যারা এনসিপি দলের নেতাকর্মী রয়েছেন, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা বিপ্লবী ছিলেন, যাদের জন্য আজকে বাংলাদেশ নতুন করে একটি স্বাধীনতা পেয়েছে, ঠিক এই ছাত্র নেতাদেরকে এখন একদিকে যেমন বিএনপি একেবারে পাত্তা দিচ্ছে না, অন্যদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারও তাদেরকে খুব বেশি একটা পাত্তা দিচ্ছে, এটা আমি মনে করছি না। তার কারণ, যখন এই গত 13 তারিখে, অর্থাৎ গতকাল, যখন এই আপনার লন্ডনের বৈঠকে তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা এই বৈঠকে বসলেন, আসলে এই বৈঠকের সকল কথাবার্তা, আলাপ আলোচনা থেকে এই মুহূর্তে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি এবং অন্যান্য দলগুলো একেবারে হতাশ। কারণ এই যে বসাটা, অর্থাৎ এই যে বৈঠকটা
মূলত দরকার ছিল আপনার এই সর্বদলীয় একটি বৈঠক। এই সর্বদলীয় বৈঠক থেকে আপনার প্রস্তাব আসতে পারতো যে আসলে নির্বাচনটা কি জুনে হবে, না ফেব্রুয়ারিতে হবে, না ডিসেম্বরে। এটা যদি আপনার সার্বজনীন হতো, আর যদি সবাইকে মিলে সবার উদ্যোগে এবং সকলের উপস্থিতিতে যদি বৈঠকটা হতো, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কখনোই সকলের কথাটাকে অ্যাভয়েড করার কোনো প্রকার সুযোগ ছিল না। অথচ যখন বিএনপি বিএনপির মতো কথা বলে, জাতীয় পার্টি জাতীয় পার্টির মতো কথা বলে, জামাত জামাতের মতো কথা বলে, এই আপনার জামাত ইসলামী এই ইসলামী আন্দোলনের মতো কথা বলে, এনসিপির মতো কথা বলে, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এক একজনকে এক এক রকম কথাবার্তা বলে তিনি এই নির্বাচনটাকে অনেকটা পিছিয়ে নিচ্ছে। তার কারণ আমরা ছোটোবেলা থেকেই একটি এই প্রবাদ শুনে আসছি, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিরাজ। আজকে যদি এই বিষয়টা নিয়ে 10 জনে বসতো, 20টি রাজনৈতিক দল কিংবা 25টি কিংবা 10টি, যাই কিছু বলেন, একাধিক যখন কোনো রাজনৈতিক দল এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসতো, তখন আর এই অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটা যে বলতে পারতো না, জাপানে যে কথাটা বলেছিল যে শুধুমাত্র একটি দলেই আপনার নির্বাচন চায়, এই কথাটা বলার কোনো প্রকার সুযোগ ছিল না। অথচ আমাদের এই বাংলাদেশে যে প্রত্যেকটা রাজনীতি দলের সাথে একটি দলের সাথে আরেকটি দলের যে সাংঘর্ষিক সংঘর্ষ, এই সংঘর্ষ যতদিন পর্যন্ত এই বাংলাদেশের সংস্কৃতি থেকে, নির্বাচন কিংবা রাজনীতির সংস্কৃতি থেকে যদি বিলুপ্ত না হয়, অতদিন পর্যন্ত বাংলাদেশে একটি সুস্থ ধারায় রাজনীতি কিংবা সুস্থ ধারায় একটি নির্বাচন কখনোই সম্ভব নয়। আগামী 400 বছর যদি সময় দেওয়া হয় তাও সম্ভব নয়। তার একটি কারণ যে আমরা একে অপরের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই। আমরা একে অপরের যে একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সাথে ভালো সুসম্পর্ক রাখার জন্য যতগুলো মাধ্যম আছে, এই মাধ্যমগুলো যতদিন পর্যন্ত এই দেশে সৃষ্টি না হবে, অতদিন পর্যন্ত কখনোই বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনীতি ফিরে আসবে না। আপনারা দেখেন, গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন। এই আওয়ামী লীগ এই বিরোধী দলকে দমন পীড়নের মাধ্যমে এই বিরোধী দলের নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, রাজপথে আন্দোলন করতে পারেনি, মিছিল করতে পারেনি, মিটিং করতে পারেনি, তারা তাদের স্বাধীনতার কথা বলতে পারেনি, তারা স্বাধীনভাবে চলতে পারেনি। এই যে একটি বিষয়, এই যে এই আপনার রাজতন্ত্রের মতো একটি গলা চেপে ধরা, একনায়কতন্ত্রের মতো একটি চেপে ধরা এবং মানুষের কণ্ঠরুদ্ধ করে দেওয়া, এই কণ্ঠরুদ্ধ করে যদি আওয়ামী লীগ এই বিএনপিকে না দিত, অর্থাৎ বিরোধী দলকে, এই বিরোধী দলটা যদি স্ট্রং থাকতো, বিরোধী দলটা যদি অত্যন্ত শক্তিশালী থাকতো, তাহলে কখনোই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তুপের মুখে পড়ে শেখ হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয় না। শুধু এটাই নয়, কারণ আপনারা জানেন, আমি মাঝে মাঝেই বলে থাকি যে আপনার প্রতিবেশী যদি শক্তিশালী হয়, আপনার প্রতিবেশীর সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে বহির আক্রমণ আপনার কোনো কিছুই যায় আসে না। তার কারণ একজন আক্রমণ করতে আসলে আপনার প্রতিবেশী 10 জন আপনার সামনে এসে দাঁড়াবে, প্রতিরোধ করবে এই অপরাধীদেরকে। অতএব আওয়ামী লীগ যেমন যেই থ্রুতে তারা রাজনীতি করেছে, আজকে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি ঠিক একই রাজনীতিতে একই পথে তারা চলে যাওয়ার জন্য আপনার একটি উপক্রম হচ্ছে। বিএনপি মনে করছে যে আমরা অত্যন্ত শক্তিশালী একটি দল, এই মুহূর্তে আমাদের সামনে কোনো রাজনৈতিক দল আমাদের সামনে আসার কোনো সুযোগ নেই। এতটা সহজ নয়। অল্প কিছুক্ষণ আগে আমি তারেক রহমানের একটি বক্তব্য শুনছিলাম। তারেক রহমান বলছিল যে আসলে তোমরা এতটা শক্তিশালী মনে করো না যে আমাদের সামনে কোনো দল নেই। এই নির্বাচনটা অত্যন্ত সুচারুভাবে, এই নির্বাচনটা অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে, যেই নির্বাচনের ধারাবাহিকতা বোঝা বর্তমান প্রজন্মের বোঝাটা অনেক কঠিন হবে। নিজেকে এত শক্তিশালী মনে করো না, আসলে নিজেকে দুর্বল মনে করো, তাহলে মনে করবা যে জয়ী হতেও পারো। এই যে একটি আলোচনা, অত্যন্ত কঠোর এবং খুব সুন্দর একটি আলোচনা, এবং তারেক রহমান তার নেতাকর্মীদের যে নির্দেশনা দিয়েছেন, আমি ঠিক একই পথে চলতে বলছি আজকে বিএনপিকে।
এবং অন্তর্বর্তীকালীন সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী, এনসিপি সহ বাংলাদেশের প্রায় 48টি নিবন্ধিত দল রয়েছে। এই নিবন্ধিত দলগুলোকে ফেলে দিয়ে এই নিবন্ধিত এই দলগুলোকে ল্যাং মেরে তিনি মাত্র একটি দলের সাথে এখন আলোচনায় বসেছে। আমরা মনে করি যে নির্বাচনটা এত সহজ নয়, কারণ বিপ্লবটা যদি না হতো তাহলে আমরা বুঝতে পারতাম। আর যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে যদি এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি তাদেরকে খুব বেশি দুর্বল মনে করেন, খুব বেশি সহজ মনে করেন, আমি মনে করব তারা আরেকটি দ্বিতীয় ভুল করতে যাচ্ছে। তার কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে যদি দুর্বল মনে করে বিএনপি, তাহলে বিএনপি সবচেয়ে এটা চরম একটা মূল্য দিতে হবে আগামীতে। তার কারণ বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ যেমন একজন ছাত্রলীগ সমান 10 জন বিএনপির নেতা, আর ঠিক এরকম একজন এনসিপির নেতা মানে 1000 বিএনপির নেতা। বিএনপির কারণ তারা এই জুন জুলাই মাসে বুক পেতে দিয়েছে গুলি করার জন্য। তারা আপনার ডিবি রুমে যেও, ডিবি অফিসে যেও তারা মরণের জন্য প্রস্তুত ছিল। তারা রাজপথেও মরণের জন্য প্রস্তুত ছিল। যারা মরণের জন্য প্রস্তুত থাকে তাদেরকে কেউ দাবিয়ে রাখার সুযোগ থাকে না, এবং তাদেরকে কেউ হার মানিয়ে এই দেশ পরিচালনা করবে, তাদেরকে আপনার পায়ের নিচে চেপে ধরে, এটা এতটা সহজ নয়। আমি মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই এনসিপি সহ বাংলাদেশের সব কয়টি নিবন্ধিত দলের সাথে আপনার আলোচনা না করে যদি আপনার এগিয়ে যায়, আমার মনে হয় নির্বাচনটা কখনোই ফেব্রুয়ারিতে সম্ভব নয়। কারণ দেখা যাবে যে এই নির্বাচনটা ফেব্রুয়ারিতে তো হবেই না, বরঞ্চ এই বিষয়টাকে নিয়ে যখন বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হবেন এই অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক তখনই এই দেশের সেনাবাহিনী ক্ষমতায় আসবে। আর সেনাবাহিনী যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই আগামী আরও 3 বছর পিছিয়ে যাবে নির্বাচন। অতএব তখন বিএনপির জন্য ভয়ানক একটি বিপদ অপেক্ষা করবে। আমরা মনে করি যে সকল ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত নির্বিশেষে সকলকে এক হয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে নির্বাচনটা কবে হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।